ইন্টারস্টেলার আর দ্য মার্শিয়ানকে একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করেন আর সাথে মেশান অ্যামনেশিয়া আর তাহলে যা পাবেন তা হলো প্রজেক্ট হেল মেরি। উদাহরণ দিলাম সিনেমা দিয়ে, কিন্তু যার কথা বলছি তা হলো একটা সায়েন্স ফিকশন বই। অ্যান্ড্রু ওয়্যারের লেখা এই সায়েন্স ফিকশনটা এক কথায় অসাধারণ। হাস্যরসে ভরা, ব্লকবাস্টার সাসপেন্স, রহস্যময় আর ইন্টারেস্টিং সায়েন্স, মহাকাশের অ্যাডভেঞ্চার আর বন্ধুত্বের শক্তি। কি নেই এখানে? নতুন পাঠকদের জন্য স্পেশালি একদম পারফেক্ট। সহজ ভাষা আর সাসপেন্সের জন্য যেমন পাতার পর পাতা উল্টাবেন, আবার আমি শিওর ঝানু পাঠকরাও টুইস্ট দেখে মাথা চুলকাবে। সব ধরনের মানুষকে চোখ বন্ধ করে সাজেস্ট করা যায়। যাই হোক, এরকম কাহিনী নিয়ে হলিউড মুভি বানাবে না তা তো আর হয় না। 2026-এ বের হবে এই মুভি। খুবই রিসেন্টলি এর ট্রেলার এসেছে। অভিনয়ে আছেন রায়ান গসলিং। কি কনভিন্স করতে পারলাম না? তাহলে আসুন বিস্তারিত আলাপ করি। ভয় পাবেন না, আমি স্পয়লার দেই না। দিলেও এডিট করে বের করে দিব, প্রমিস। কাহিনী সংক্ষেপ। আপনার ঘুম ভাঙলো, বুঝলেন একটা স্পেসশিপে আপনি, কিন্তু কিছু মনে নেই। একটু ঘেটে ঘুটে দেখলেন শিপে আর যারা আছে কেউ বেঁচে নেই, কিন্তু আপনি আছেন পৃথিবী থেকে 12 আলোকবর্ষ দূরে। গল্পটা কিন্তু আমাদের সমসাময়িক কাল নিয়েই, তার মানে 12 আলোকবর্ষই তখন তাদের কাছে অনেক দূর। গল্পের নায়ক ডক্টর রাইলেন গ্রেস। গল্পের স্টোরি টেলিংটা খুবই সুন্দর। যেসব গল্প অ্যামনেশিয়া থেকে শুরু হয় সেগুলো একটা মজা আছে। চরিত্রের সাথে সাথে আমরাও গল্পটা আবিষ্কার করতে থাকি। রাইলেন তার সায়েন্টিফিক রিজনিং ব্যবহার করে বের করতে থাকে আসলে কি হয়েছিল। এই রিজনিং থেকেই সে বুঝতে পারে সে আসলে অ্যাস্ট্রোনট না। তার মনে পড়ে যায় সে ছিল হাই স্কুলের টিচার। তাহলে সে কেন স্পেসশিপে, কেন কেউ বেঁচে নেই? সে যদি এটা জানার জন্য এখন পৃথিবীতে যোগাযোগ করতে চায়, 12 বছর লাগবে সেই খবর যেতে, 12 বছর লাগবে উত্তর আসতে। তাইলে এই অ্যামনেশিয়ার টেকনিক ব্যবহার করার কারণে যে গল্পটা হতে পারত অ্যাস্ট্রোফিজিক্স, বায়োলজি আর ইঞ্জিনিয়ারিং এর বোরিং বর্ণনা, সেটা হয়ে যায় রহস্য সমাধানের মতো। এজন্য অনেক কঠিন কঠিন সায়েন্স বুঝতে সমস্যা হয় না। যাই হোক, গল্পে ফিরে যাই। রাইল্যান্ডের স্মৃতি ফিরতে থাকে আর ডুয়াল টাইমলাইনে কাহিনী আগায়। এক টাইমলাইনে আমরা জানতে পারি আমাদের সূর্য একটা অদ্ভুত ভাইরাসে আক্রান্ত। এর নাম অ্যাস্ট্রোফেজ। এর কাজ হচ্ছে সূর্যের শক্তি খেয়ে খেয়ে বংশ বিস্তার করা, আর এর কারণে আস্তে আস্তে সূর্যের আলো কমে যাচ্ছে। তাই জানা যায় মাত্র 30 বছরে আরেকটা আইস এজ আসবে, রিভার্স ক্লাইমেট চেঞ্জ আর কি। এই গল্পের নেতারা তো আর বাস্তবের নেতাদের মতো গাধা না। তারা বিজ্ঞানীদের এই থ্রেটটাকে সিরিয়াসলি নিয়ে সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। এই অসম্ভব বিষয়টা সায়েন্টিফিক্যালি খুব ভালোভাবে ব্যাখ্যা করা। আমি সায়েন্টিস্ট না, আমি কোনো খুঁত ধরতে পারিনি। জানা যায় শুধু এই সূর্য না, আশেপাশের অনেক স্টার এই একই ভাইরাসে আক্রান্ত, কিন্তু কাছাকাছি একটা স্টার পাওয়া যায় যার কোনো পরিবর্তন নেই। কেন নেই? তাই এই শিপের যাত্রা সেই স্টারের দিকে। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে বের করতে হবে কেন ওই স্টারে ভাইরাস আক্রমণ করেনি। হাতে মাত্র 30 বছর আছে, আর সেখান থেকে বের করার চেষ্টা কিভাবে আমাদের পৃথিবীকে রক্ষা করা যায়। ইংরেজি সাহিত্যে হেইল মেরি বলতে বোঝায় একদম শেষ চেষ্টা, শেষ ভরসা। পরীক্ষায় এই গল্পের নামকরণের সার্থকতা নিয়ে প্রশ্ন আসলে এই জবাব দিতে পারবেন। সাবজনরা আর লেখা স্টাইল। এই গল্পে সাহিত্যের পুরো আলাদা দুটো সাবজনরার ব্লেন্ড করা হয়েছে: ইঞ্জিনিয়ার্স হার্ড সায়েন্স ফিকশন আর বাডি কমেডি। দ্য মার্শিয়ানের কথা বারবার বলতেছি আমি। যদি সেই মুভিটা দেখা হয়ে থাকে তবে হয়তো বুঝতে পারবেন সেটা ইঞ্জিনিয়ার সাইফাইয়ের মধ্যে পড়ে। সেই মুভি যেই বই থেকে করা হয়েছে তা এই একই লেখকের, তাই মিলটা স্বাভাবিক। এইসব জনরায় কোনো একটা কমপ্লিকেটেড ইঞ্জিনিয়ারিং প্রবলেম থাকবে, আর থাকবে তার মেথডিক্যাল সমাধান। যেখানে ফিকশন থাকলেও সায়েন্সের বিষয়গুলো বাস্তবতার সাথে বেশি কানেক্টেড আর গল্পের গুরুত্বপূর্ণ অংশ। স্টার ওয়ার্স তো সায়েন্স ফিকশন, ওখানে কি এত কিছু ব্যাখ্যা করে? করে না। সায়েন্স কাহিনীর কোনো অংশ না সেখানে। আর বাডি কমেডি মুভি আপনারা অনেক দেখেছেন আমার ধারণা। ব্যাড বয়েজ, সুপার ব্যাড, 21 জাম্প স্ট্রিট, এইগুলো দুই বন্ধুর হাস্যকর খোঁচাখুচি আর ফাইজলামি নিয়ে বানানো। এই গল্পে কিভাবে এই দুটোর ব্লেন্ড হয় সেটা হালকা স্পয়লার না দিলে ব্যাখ্যা করা সম্ভব না। একটু পরে আলাপ করব সেটা নিয়ে, সাথেই থাকবেন। লেখার স্টাইল খুবই প্রাঞ্জল। পড়তে বা অডিও বুক শুনতে কোনো সমস্যা হওয়ার কথা না। অডিও বুকের ন্যারেটর অনেক ভালো, শুধু ফ্ল্যাশব্যাকের অংশের মাঝে মাঝে একটু ঝুলে গেছে আমার মতে, কিন্তু চমৎকার কাহিনী সেটা পুষিয়ে দিয়েছে। মার্শিয়ানের মার্ক ওয়াটনির সাথে রাইল্যান্ডের এত মিল যে মনে মনে ম্যাট ডেমনকে কল্পনা করেছে এই চরিত্রে। আর কিছুর জন্য না হলেও হিউমারই ধরে রাখবে আপনাকে। হালকা স্পয়লার সেকশন। গল্পের একটা অংশ আছে যেটা না বললে রিভিউটা পূর্ণতা পাবে না। ব্যক্তিগতভাবে আমি এটাকে স্পয়লার বলে মনে করি না, কারণ এই তথ্য জানলে আপনার দেখার ইচ্ছা কেবল বাড়বে, একটুও কমবে না। আর মুভির ট্রেলারে যেটাকে দেখায় দেয় সাধারণত সেটাকে আমি স্পয়লার বলতে চাই না। তাও যদি এড়াতে চান তাহলে স্ক্রিনে দেওয়া টাইম স্ট্যাম্পে চলে যান। রেডি? ওকে।
রাইল্যান্ডের একাকিত্ব ঘোচায় এক এলিয়েন। সেও সায়েন্টিস্ট, সেও তার গ্রহকে বাঁচাতে এসেছে এই স্টারের কাছে। সেম মিশন, সেম পারপাস, সেও একা। তাই তারা চেষ্টা করে একসাথে সমস্যা সমাধান করতে। খুব রিয়েলিস্টিকভাবে করা হয়েছে এই পুরো বিষয়টা। মার্ভেলের মতো এই এলিয়েন ইংলিশে কথা তো বলেই না, আমাদের কল্পনার লিমিটকে বাড়িয়ে দেয় মানবজাতির এই প্রথম দেখা। এলিয়েন সায়েন্স ফিকশন অনেক এসেছে, কিন্তু তারপরও এটা খুবই অরিজিনাল ছিল। তাদের মাঝে কেমিস্ট্রি ছিল দেখার মতো। তাদের কমিউনিকেট করার চেষ্টা ছিল খুবই ফানি আর ফ্যাসিনেটিং। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে মাঝে মাঝে। গল্পটা অ্যাপোক্যালিপস নিয়ে শুরু হলো, এদের বন্ধুত্বকে বলা যায় পুরো গল্পের প্রাণ। স্পয়লার শেষ, আসেন পরের অংশে চাই। শেষ কথা, আমার আসলে তেমন কোনো কমপ্লেন নেই বইটা নিয়ে। খালি একটা জিনিস, সায়েন্সটা মাঝে মাঝে একটু জটিল হয়ে গিয়েছিল। লেখক অনেক চেষ্টা করেছেন সায়েন্স যাতে সবাই বুঝতে পারে তার জন্য। আমার নিজের কোনো সমস্যা হয়নি, তবে আমার স্পেস নিয়ে আগে থেকে অনেক ফ্যাসিনেশন। আমার ইন্টারস্টেলার দেখেও বুঝতে সমস্যা হয়নি। এটা তার থেকে অনেক সহজ যদিও, তবে এটা একেবারেই মাইনর কমপ্লেন্ট। বই শেষ করে আমার মনে হয়েছে অসাধারণ কিছু একটা পড়লাম। এটা কিন্তু সহজে ঘটে না। আমি ভেবেছিলাম বইটা হবে চানাচুর টাইপের, প্যালেট ক্লেন্সার টাইপের, কিন্তু তার বদলে পেয়েছি যথেষ্ট ডিপ একটা গল্প। অল্প কিছু চরিত্র, কিন্তু অনেকগুলো লেয়ারের চরিত্রায়ন। গত বছর আমার পড়া শ্রেষ্ঠ বইগুলোর মধ্যে একটা। এখন মুভি আসতেছে, পড়ে ফেলার জন্য উপযুক্ত সময়। মুভিটা ভালোই হবে আমার ধারণা, তবে একটা কনসার্ন আছে আমার। বইয়ের অনেকটা অংশ রায়ল্যান্ড একা একা কাটায়। গল্পটা ফার্স্ট পার্সন দেখে রায়ল্যান্ডের মনের কথাগুলো দিয়ে আমরা পুরো কাহিনী জানতে পারি। এ ধরনের কাহিনী স্ক্রিনে রূপান্তর করাটা সহজ না, সবসময় কিছু কনটেক্সট মিসিং হয়ে যায়। ভিডিওটা শেষ করে দেখে আসতে পারেন মুভি ট্রেলারটা, হয়তো আরেকটু কনফিডেন্স পাবেন। আর এতদিন আপনার সায়েন্স ফিকশনের জগতে চলাফেরা যদি কেবল মোহাম্মদ জাফর ইকবালের বইয়েই সীমাবদ্ধ থাকে, তাহলে এটা একটা মাস্ট রিড। ইংরেজি সাহিত্যের সায়েন্স ফিকশনের পৃথিবী আপনার জন্য অপেক্ষা করছে এক ঝুড়ি আনন্দ নিয়ে। এটা ছিল আমার করা প্রথম সায়েন্স ফিকশনের রিভিউ। আপনি যদি ফ্যান্টাসি পছন্দ করেন, তাহলে এখানে থাকা প্লেলিস্টে ঢুমেরে আসতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কোন রিভিউ দেখতে চান। ভালো থাকবেন।